আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আমাদের গত যে ক্লাসটা ছিল সেটা তোমরা বাসায় ভালোভাবে অধ্যয়ন করছো। তারই প্রেক্ষাপটে আজকের তার দ্বিতীয় অংশ শুরু করছি। আশা করি তোমরা সবাই একটু অ্যাডভান্সে পড়ে আসছো। আর সেটা হচ্ছে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পাঠ 4 এবং 5। প্রথমে দেখবো আমরা আজকে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য প্রধান শব্দ দেখতে পারবো না আমরা। প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। প্রথমে জেনে নেই সংবিধানটা কি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূল দলিল। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূল দলিল। একটি ভবন বা ইমারত যখন তৈরি করি আমরা প্রথমেই তার একটা নকশা তৈরি করে নিই। প্রথমে আমরা একটা নকশা তৈরি করে নিই। তেমনই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থাটাও পরিচালিত হয়। ইমারতে নকশা অনুসারে শ্রমিকরা কাজ করে, ঠিক তেমনই রাষ্ট্রের সংবিধান অনুসারে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ সরকার কী ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কী অধিকার ভোগ করব, সরকারের বিভিন্ন বিভাগ কী কী ক্ষমতা ভোগ করবে, তার সব কিছুই আমাদের সংবিধানে লিপিবদ্ধ থাকে। আচ্ছা, এইগুলো আমাদের সংবিধানটা কি। এখন জানবো আমরা আমাদের যে সংবিধান অনেক লেখা, সেই সংবিধানের রচনার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটুকু আমরা জানব। আমরা এতক্ষণ জেনেছি যে সংবিধান কি এবং কেন। এখন জানবো সংবিধানটা রচনা করার পিছনে বা লেখার পিছনে আমাদের যে ঐতিহাসিক পটভূমি ছিল সেটা জানবো আমরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 26শে মার্চ। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তখন 1972 সালে 10 এপ্রিল এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে সংবিধান প্রণয়ন করার একটি কমিটি গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে 72 সালে 30 অক্টোবর গণপরিষদে এটি নিয়ে আলোচনা করা হয়। অবশেষে 72 সালের 4 নভেম্বর গণপরিষদে এটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। তাই এটি আমাদের সবার কাছে একটি পবিত্র দলিল হিসাবে গণ্য হবে। সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নয়। সময়ের প্রয়োজনে এই সংবিধান
পরিবর্তিত, পরিমার্জিত এবং সংশোধিত হতে পারে। এই যাবৎ পর্যন্ত 17 বার আমাদের এই সংবিধান সংশোধিত হয়েছে। সর্বশেষ সংবিধানের সর্বশেষ সংশোধনী সপ্তদশ সংসদের পাস হয় 8 জুলাই 2018। তাহলে আমরা জানলাম যে সংবিধান কি এবং কেন, এবং আমাদের এই পবিত্র সংবিধান কিভাবে রচিত হয়েছে। এখন আমরা দেখব আমাদের সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। এখন আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে, প্রথমত গণপ্রজাতন্ত্রী সরকার। গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। 2. সরকার পদ্ধতি। সংসদীয় পদ্ধতির সরকার। সংসদীয় পদ্ধতির সরকার হবে। বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু থাকবে। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হবে প্রধানমন্ত্রী, মানে যাবতীয় ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকবে। 3 নম্বর, আমাদের সংবিধান একটি লিখিত সংবিধান। এই সংবিধান একটি লিখিত দলিল যা 11টি ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। তারপরে আসবে রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। কয়টা মূলনীতি? 4টি। সেগুলি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, 3 নম্বর গণতন্ত্র, 4 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তারপরে আছে আমাদের রাষ্ট্রধর্ম কি হবে। আমাদের রাষ্ট্রধর্ম কি হবে? রাষ্ট্রধর্ম সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্ম, বর্ণ ও ধর্মের অনুসারীদের সমান মর্যাদা ও অধিকার রক্ষার নিয়মটি নিশ্চিত করা হয়েছে। জাতি এবং জাতীয়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীবাদে জাতি হিসাবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে। কি নামে? বাঙালি নামে পরিচিত হবে। এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশী। সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার, অর্থাৎ দেশে এককেন্দ্রিক সরকার শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে। আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা হবে। আমাদের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্য, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 সংসদ সদস্য এবং তাদের দ্বারা নির্বাচিত পরোক্ষভাবে
50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হয়। 300 জন সরাসরি নির্বাচিত জনগণের ভোটে, আর 50 জনকে পাস করাবে কে? ওই 300 জন সংসদ সদস্য ওই 50 জনকে নির্বাচিত করবে। আচ্ছা, তারপরে আসুন মৌলিক অধিকার। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার ও তা সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জনগণের সার্বভৌমত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবে। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে। সার্বজনীন ভোটাধিকার। সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর থেকে তার ঊর্ধ্বে সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে আমাদের সংবিধানে। নির্বাচন। কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে, কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংবিধান সংশোধন। সংসদ সদস্যদের মোট সংখ্যা। সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যাবে। এ হলো মোটামুটিভাবে আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে কি জানতে পারলাম? যে সংবিধান কি এবং সংবিধান কেন? আমাদের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলোই কি? এখন আমরা জানব বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গগুলির কাজ কি, বিভিন্ন অঙ্গ এবং অঙ্গগুলোর কাজ কি। সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কাজ করে থাকে। যেমন নাগরিক হিসেবে আমাদের জন্য আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলোর জন্য, যেমন খাদ্য, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার ব্যবস্থা করে। আচ্ছা, সেই কারণে সরকারকে বিভিন্ন কাজ করতে হয়। আর এই সরকারের অনেক কাজ আছে। জনগণের অধিকার ও কল্যাণের জন্য আইন প্রণয়ন করে কেউ সে আইন অমান্য করলে তাকে শাস্তি পেতে হয়। সরকারের এই কাজগুলো সম্পাদনের জন্য সরকারের 3টি বিভাগ বা অঙ্গ রয়েছে। 3টি বিভাগ বা অঙ্গ রয়েছে। এগুলো হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ,
বিচার বিভাগ সরকারের বিভিন্ন অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, যা আমরা আগে জেনেছি, আর এটির নাম হচ্ছে আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে আমাদের এই আইন বিভাগ বা জাতীয় সংসদ গঠিত। এর মধ্যে 300 জন সদস্য দেশের 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। বাকি 50টি আসন মহিলাদের জন্য থাকে সংরক্ষিত। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা কি হয়, নির্বাচিত হয়ে থাকেন। সংরক্ষিত আসনে মহিলা সাংসদগণ পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মনোযোগ সহকারে সেটা দেখবে। তবে 300টি নির্বাচনী এলাকায় যে কোনো আসনে মহিলা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হতে পারেন, সে সুযোগ আমাদের সংবিধানে দেওয়া আছে। জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। একজন স্পিকার জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করেন। ডেপুটি স্পিকার তাকে এই কাজে সহযোগিতা করেন। তাছাড়া স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। 2 জন সংসদ সদস্যদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হন। আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি করে ও পরিবর্তন করে, দেশের জনমতকে প্রকাশ করে, সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে, সংবিধান প্রণয়ন ও সংশোধন করে, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে। তাছাড়া দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে কাজ করে, জাতীয় বাজেট অনুমোদন করে এবং কর ধার্য করে। যে কথাগুলো এখন বললাম সেগুলো হচ্ছে আমাদের আইনসভা বা জাতীয় সংসদের কাজ। আইনসভা বা জাতীয় সংসদের কাজ, সেই কাজগুলো কি বললাম আমি আবারও বলছি। আমাদের আইনসভা রাষ্ট্রের সাধারণ আইন তৈরি করে, প্রয়োজনে পরিবর্তন করে। 2, দেশের জনমতকে প্রকাশ করে। 3, সরকারের আয় ব্যয় নির্ধারণ করে। 4, সংবিধান প্রণয়ন ও সংশোধন করে। 5, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিশ্লেষণ করে। দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসেবে কাজ করে, দায়িত্ব পালন করে। সবশেষে বলছি, জাতীয় বাজেট অনুমোদন এবং কর ধার্য করে। এগুলো হচ্ছে আমাদের আইন বিভাগ এর কাজ, এগুলো প্রধান কাজ। তাছাড়া আরও অনেক কাজ হয়ে গেছে। এখন আসো শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব থাকে কার উপরে? শাসন বিভাগের উপরে।
শাসন বিভাগ যদি আমি একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকেই বোঝায়। এই অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলেই শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রিপরিষদ, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগ গঠিত। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে, সে অনুযায়ী দেশ পরিচালনা করে। দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করে। সে হলো আমাদের শাসন বিভাগের কাজ। বিচার বিভাগ সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে থাকে, তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ে বিচারকদের নিয়ে এই বিভাগ গঠন করা হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি আমাদের দেশের প্রধান বিচারপতিকে নিয়োগদান করেন। সুপ্রিম কোর্টে রয়েছে আবার দুটি বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ, আরেকটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে থাকেন। দুষ্টের দমন, অপরাধীর শাস্তির বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করি নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। বিভিন্ন দেওয়ানি এবং ফৌজদারি মামলা মোকদ্দমার মীমাংসামূলক রায় প্রদান করে। সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয়। দেশে সংবিধান ও নাগরিক অধিকার রক্ষা করে এবং বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজ করে থাকে। যাক, সেই কথা আমরা এতক্ষণ আমাদের সরকার ব্যবস্থার প্রথম দিক থেকে যে আমাদের সংবিধান, সেই সংবিধান সম্পর্কে জানতে পেরেছি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কী কী সেগুলো আমরা জেনেছি এবং বাংলাদেশ সরকারের যে বিভিন্ন অঙ্গ ও বিভাগ রয়েছে ওই বিভাগগুলোর কাজ কী, যেমন আইন বিভাগ কী, আইন বিভাগের কাজ কী, শাসন বিভাগ কী, শাসন বিভাগের কাজ কী, বিচার বিভাগ কী, বিচার বিভাগের কাজগুলো কী কী, সবগুলো কাজই আমরা জেনেছি। আচ্ছা, তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে সরকারের প্রতিটি বিভাগের নিজস্ব কাজ এবং পরিধি আছে। সকল কাজ সংবিধান অনুযায়ী উক্ত বিভাগগুলো মানে সংবিধান অনুযায়ী আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগগুলো পরিচালিত হয়। সকল বিভাগের সম্মিলিত রূপই হল সরকার। সকল বিভাগে সম্মিলিত রূপই হল সরকার এবং সকল বিভাগের কাজ সরকারি কাজেরই অন্তর্ভুক্ত। তাহলে আজকে আমাদের যে পাঠ আমরা পড়লাম সেখান থেকে পূর্ণাঙ্গ দুটি প্রশ্ন বা একটি প্রশ্ন হতেই পারে।
সরকারের বিভিন্ন অঙ্গে, বিশেষ করে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, বা জাতীয় সংসদ, বাংলাদেশ সচিবালয় এবং সুপ্রিম কোর্ট, এই সমস্ত থেকে তোমার একটা শখের আকারে অথবা শুধু চিত্ত প্রয়োগ করে উদ্দীপক দেওয়া হয়। আশা করি তোমরা একটু ভালোভাবে অনুধাবন করতে পারছ। সেই অনুমতি পড়বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।